খরতাপে পুড়ছে দেশ, দাপট থাকবে আরো 1 মাস। গাছ ও জলাধার কমায় ভোগান্তি, উত্তরে বড় আবাদে এসেছে বাড়তি খরচ 100 কোটি টাকা। উপজেলা নির্বাচনে কেন্দ্রের নির্দেশনা কানে তোলেননি এমপি মন্ত্রীরা, প্রার্থী হওয়ায় স্বজনরা না সরলে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। 4 বছরেও কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেনি 282 বহুমুখী পাট পণ্যের তালিকা। প্রণোদনা পেতে ভোগান্তি, রুগ্ন খাতকে পুনরুজ্জীবিত করতে চান মন্ত্রী। রাঙামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক গভীর খাদে, প্রাণ গেল 9 শ্রমিকের, আহত 11 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। ইউক্রেনে গোপনে ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র, কেউ ওয়াশিংটনের সমকক্ষ নয় মস্কোকে বাইডেন, অস্ত্র সহায়তায় অনুমোদন। এবং ওপেনারদের রানে ফেরাতে আলাদাভাবে কাজ শুরু করলেন হাথুরু সিংহে, ব্যাটিং উইকেটে মুস্তাফিজকে ভালো বোলিংয়ের পরামর্শ সুজনের। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। খরতাপে পুড়ছে দেশ, কবে কমবে গরম? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, এ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হতে পারে আরও 1 মাস। অন্যদিকে সবুজের হাহাকারে ঢাকায় বেড়ে চলেছে তাপমাত্রা, আর গরম অনুভূত হচ্ছে কয়েক ডিগ্রি বেশি। হাসান ওয়ালির প্রতিবেদন। শহর জুড়ে গ্রীষ্মের খরতাপ, কাঠফাটা রোদে হাঁসফাঁস জনজীবনে। একে তো তাপদাহ, সঙ্গে যোগ হয়েছে জলীয় বাষ্পের আধিক্য। বৃষ্টি প্রত্যাশায় ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন নানান লোকবিশ্বাসে চলছে প্রার্থনা। 1972 সালের পর 2023 ছিল উষ্ণতম বছর, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি পর্যন্ত। চলতি বছর এরই মধ্যে 42.6 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। এপ্রিলে 4 বার জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। পঞ্চম ধাপের সতর্কতাও এখন সময়ের ব্যাপার মাত্র। গত বছর একটানা 23 দিন ছিল তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের আশঙ্কা, এবার ছাড়িয়ে যাবে সেই রেকর্ড। স্বস্তি মিলতে পারে জুনের শুরুর দিক থেকে। সামনে যদি বৃষ্টিপাত না হয়, এই অবস্থাটা অব্যাহত থাকে, তো 43 ডিগ্রি ছুঁয়ে যেতেও পারে। তুলনামূলকভাবে এপ্রিলের চাইতে মে মাসে বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়ে। তো আমরা আশা করতেছি যে মে মাসে হয়তো বা বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়বে, তখন হয়তো বা দেখা যাবে যে একটু সহনশীল পর্যায়ে চলে আসবে। দিনে দিনে ঢাকায় তাপমাত্রা বেশি হওয়া নিয়ে চিন্তিত নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে নাগরিকরাও। সাধারণত তীব্র তাপপ্রবাহে ঘন বৃক্ষরাজি থাকলে গরম অনুভূত হয় কম। পরিবেশকে ধ্বংস করার তাৎক্ষণিকভাবে বিষয়টি পরীক্ষা করেও দেখালেন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, দিনের দিনে ঢাকায় কমেছে সবুজের আওতা। কুলিং যে এলিমেন্টসগুলো আছে, এগুলোকে দিনে দিনে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আবার তাপমাত্রা যেসব কারণে বৃদ্ধি পায়, ওয়ার্মিং ফ্যাক্টরগুলোকে আমরা কয়েক গুণ মাল্টিপ্লাই করে ট্রিগারিং আপ করে দিচ্ছি। বলা যায় যে এরকম যে গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে তাপমাত্রা কমে, এটা আমরা সাধারণভাবেই জানি। আবার জলাধার বেশি থাকলে সেখানেও এক ধরনের ঠান্ডা অবস্থা সৃষ্টি হয়। একটি শহরে 20 ভাগ স্থান জুড়ে সবুজ থাকার কথা থাকলেও ঢাকায় এখন তার পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। তীব্র তাপ প্রবাহে বাড়তি সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরের চাষিরা।
কৃষি বিভাগের তথ্য মতে ৮ জেলার প্রায় ২.৫ লাখ হেক্টর জমিতে সেচ দিতে চাষিদের বাড়তি খরচ হবে ১০০ কোটি টাকার বেশি। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সাদ্দাম হোসেন ডেনির ছবিতে রেজাল করিম মানিকের প্রতিবেদন। সারা দেশের মতো রংপুর অঞ্চলের উপর দিয়েও বইছে তীব্র তাপপ্রবাহ। এর প্রভাব পড়েছে এই অঞ্চলের বড় আবাদে। 2 দিন না যেতেই শুকিয়ে যাচ্ছে পানি। প্রখর রোদ আর গরমে ফেটে চৌচির জমি। এমন পরিস্থিতিতে ঘন ঘন সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন কৃষক। পানি, সার ও কীটনাশকে বিঘাপ্রতি খরচ হচ্ছে ১২ থেকে ১৪,২০০ টাকা, যেখানে আগে খরচ হতো ৬ থেকে ৮,০০০ টাকা। আগে আবাদ করতাম অল্প খরচ হতো, এখন এই খরাতে দোন করা ৫-৬ হাজার টাকা বেজে যাচ্ছে। সমস্ত তো ঋণগুলি করতেছি আমরা। 3 দিন 4 দিন পর পর পানি দেওয়া খাইছে, খরার জন্য ওষুধ দেওয়া খাইছে বেশি। আগে মনে করেন যে টাকাটা খরচ হইতো 15,০০০, এখন তার ডবল হইতেছে খরচ। তথ্য বলছে এই অঞ্চলে 2,20,000 হেক্টর জমিতে ডিজেল দিয়ে সেচ দিতে বাড়তি খরচের পরিমাণ দাঁড়াবে 100 কোটি টাকার বেশি। অতিরিক্ত খরচে লোকসানের আশঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। যে খরা, এই খরা তখন ধানও তো মুশকিল অবস্থা হয়েছিল, ওষুধ দেওয়া, পানি দেওয়া, পানিতে একদিন বাদ দিতে আসি তো পানি থাকাই চলে না। খরচ পড়ে বেশি, ওষুধপাতি লাগে, সার সম্পদ বেশি লাগার কারণে আমাদের আবাদ করতে হয় না। সেচ দিতে খরচ বাড়লেও ধানের দাম বেশি পেলে লোকসান হবে না বলে দাবি করেছে কৃষি বিভাগ। সেচ দেওয়ার জন্য যে খরচ সেটা বেড়ে যাবে এবং উৎপাদন খরচও তার মানে সামান্য কিছুটা বেড়ে যেতে পারে। সরকার 2 টাকা করে বাড়িয়ে মূল্য নির্ধারণ করেছে, সো কৃষকদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 5 লাখ হেক্টরেরও বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। অসহনীয় গরম আর তীব্র খরার কবলে পড়েছে উত্তরের বোরো চাষাবাদ। বিঘাপতি ব্যয় বেড়েছে দ্বিগুণ। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ধারণা করা হচ্ছে তীব্র খরার কারণে উত্তরের 8 জেলায় এবছর বোরো চাষাবাদে অতিরিক্ত ব্যয় হবে 100 কোটি টাকা। রেজাল করিম মানিক, নিউজ 24, রংপুর। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকক এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত জানুয়ারিতে সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরকালে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা বাড়াতে 2 দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সইয়ের সম্ভাবনা রয়েছে। 26 এপ্রিল প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে থাই প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন এবং তাকে একটি আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়া হবে। নাটোরের সিংড়া, নোয়াখালীর হাতিয়া ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাড়া দেশের আর কোথাও কেন্দ্রের নির্দেশ কানে তোলেননি আওয়ামী লীগের এমপি মন্ত্রীর সন্তান স্বজনরা। দলের সাধারণ সম্পাদক বলেছেন, যারা নির্দেশ মানেনি আওয়ামী লীগ সময় মতো তাদের ব্যবস্থা নেবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতিতে গরম হাওয়া। তবে সেই উত্তাপ শুধু ক্ষমতাসীনদের ঘরেই। দলের রাজনৈতিক কৌশল মার খাচ্ছে এমপি মন্ত্রীর স্বার্থ রক্ষায়। বারবার সতর্ক করা হলেও সিদ্ধান্ত মানছে না অনেকেই। 495টি উপজেলার মধ্যে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে 147টিতে। এই ধাপেই 1693 জন প্রার্থী, যেখানে ক্ষমতাসীন দল ছাড়া অন্য দলের প্রার্থীর সংখ্যা হাতে গোনা। দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে উৎসাহ বাড়ে তৃণমূলে। তবে এমপি মন্ত্রীর স্বজন ও সন্তানরা বলছেন, প্রার্থিতা পাওয়ার পর কেন্দ্রের নতুন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত তারাও। নির্বাচন কমিশনের কাছে আমি বৈধ প্রার্থী, এখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এমপির ভাই হচ্ছি, এই কারণে আমি আমার নির্বাচনের আইনকে জলাঞ্জলি দিতে পারি না। দফায় দফায় নির্দেশনা ও বৈঠকের পরও মাত্র 3 জন ছাড়া নির্বাচনের মাঠ ছাড়েননি প্রভাবশালীদের সন্তান স্বজনরা। উষ্মা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, সময় মতোই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা
আমাদের পার্টিতে আছে, সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। ওবায়দুল কাদের বলেন, অনেক দলীয় নেতারা এখনো মন্ত্রী হননি, কেউ কেউ এমপি হননি, ফলে তাদের কর্মকাণ্ডের বিষয়ে দলের এখনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। সচিবালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকের দূরত্ব মাত্র 3.25 কিলোমিটার, অথচ 4 বছরেও অর্থ মন্ত্রণালয় থেকে সেখানে পৌঁছেনি 282টি বহুমুখী পাটজাত পণ্যের তালিকা। এতে সরকার ঘোষিত প্রণোদনা পেতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন BJM এর 40তম বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে ক্ষোভ জানান উদ্যোক্তারা। রুগ্ন এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম অর্থবছর 1972-73 সালে মোট রপ্তানির 92% ছিল পাট ও পাটজাত পণ্য। সোনালী আঁশের সোনালী সেই অতীত এখন অনেকটাই ধূসর। এখন মোট রপ্তানিতে এই খাতের অবদান মাত্র 3%। গেল কয়েক বছর ধরেই পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন। কাঁচা পাটের উপর 2% উৎসে কর, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়ন না হওয়া, ভারতের অ্যান্টি ডাম্পিং কর আরোপ, কৃষিজাত পণ্য ঘোষণার প্রজ্ঞাপন না হওয়া এবং রপ্তানিতে 20% নগদ সহায়তা পেতে জটিলতা, এমন বহু অভিযোগ উঠে আসে BJMA এর বার্ষিক সভায়। আমাদের পক্ষে আপনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বার্গেনিং করবে, আমরা পিছনে থাকবো সৈন্যবাহিনীর মতন। তাই তো হওয়া উচিত। Through ministry or anybody, we are not recognized as a diversified products anywhere. এ সময় 282 পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করা হলেও 4 বছরেও সে তালিকা অর্থ মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকে না পৌঁছানোয় ক্ষোভ জানান BJMA চেয়ারম্যান। 6/10/2020 তারিখে গেজেট প্রকাশিত হয় 282 পণ্যের তালিকা। নিরীক্ষক প্রতিষ্ঠানগুলি 282টি বহুমুখী পণ্যের তালিকা না পেয়ে রপ্তানি ডকুমেন্টের উপরে মন গড়া আপত্তি প্রদান করে যাচ্ছে এবং সিভিল অডিট নামে বিভিন্ন মিলে নগদ সহায়তা প্রাপ্তির উপরে কোটি কোটি টাকার আপত্তি প্রদান করছে। এ সময় মন্ত্রী জানান, চাল কলগুলোতে প্লাস্টিক ব্যাগের বদলে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতকরণ সহ সরকার আরো বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পাট শিল্পের উন্নয়নে। এই চাল কল, বিভিন্ন কলগুলিতে এই যে প্লাস্টিক ব্যাগ, এইটিকে বন্ধ করে জুটের ব্যাগকে চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেবরা আমাকে কথা দিয়ে গিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 2022-23 অর্থ বছরে পাটজাত পণ্য থেকে রপ্তানি হয়েছে প্রায় 6,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 25% কম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় ডাম্প ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। বুধবার বিকেল 5টার দিকে কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে ট্রাকটি পাহাড়ি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 6 শ্রমিক নিহত হন, পরে মারা যান আরও 3 জন। মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। থেকে আমি 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে। আমরা 5 জনকে ডেড অবস্থায় সাজাখানায় রাখি, বাকি 9 জনকে এখানে জখমকে নিয়ে আসছি। বাকি 9 জনের চিকিৎসাধীন আছে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিএফটিসির গেটে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে, ডিইউজে, বাচ্চাসের নেতৃবৃন্দ। মঙ্গলবার জয় চৌধুরী ও শিবা শানুর নেতৃত্বে সাংবাদিকদের ওপর যে অতর্কিত হামলা করা হয় তার দ্রুত বিচার দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিল্পী নামধারী কয়েকজনের এমন আচরণের তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোকে সমিতির সদস্যপদ বাতিল সহ শাস্তির দাবি জানান তারা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রায় 1 ঘন্টা অবরুদ্ধের পর দাবি পূরণের আশ্বাসে মুক্ত হয়েছেন ভিসি। তবে এখনো চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। আগামীকাল চুয়েট কর্তৃপক্ষের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকের কথা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 10 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। এর আগে জেলা প্রশাসক নিহতের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার ঘোষণা দেন। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনের গোপনে ক্ষেপণাস্ত্র চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে 2 বার ব্যবহার করেছে ইউক্রেন। এ প্রসঙ্গে সুলিভান বলেন, ভবিষ্যতে আরও ক্ষেপণাস্ত্র পাঠানো হবে ওয়াশিংটনের পক্ষ থেকে। এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা অন্য কারো কাছেই মাথা নত করবে না তারা। ইউক্রেন ইসরায়েলের সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সহায়তা পাওয়ার পর যুদ্ধে আবারও সক্রিয় হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তার দেশ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। কানাডায় বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদন বাড়াতে নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে জাপানের অটোমোবাইল কোম্পানি হোন্ডা। এই কারখানা নির্মাণে উত্তর আমেরিকার দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, চুক্তির অধীনে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি অটোয়া থেকে ভর্তুকি সহ অন্যান্য আর্থিক সহায়তা পাবে বলেও তথ্য পাওয়া গেছে। এই প্রকল্প বাস্তবায়নে $1664 কোটি ব্যয় হবে, যা কোম্পানিটির অন্যতম বড় বিনিয়োগ। ওই কারখানায় অন্তর্ভুক্ত থাকবে ব্যাটারি উৎপাদনও। এর মাধ্যমে হোন্ডা ইভির দ্বিতীয় বৃহত্তম বাজার উত্তর আমেরিকায় ভালো অবস্থান তৈরির পাশাপাশি প্রতিযোগিতায় এগিয়ে থাকার বিষয়ে আশা প্রকাশ করেছে। শিগগিরই এই প্রকল্পের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে তারা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। টাইগার ওপেনারদের ফর্মে ফেরাতে মিরপুরে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিকে ব্যাটিং উইকেটে মুস্তাফিজকে ভালো বোলিং করার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বৈশাখের খরতাপে মিরপুরের ইন্ডোরে টাইগার ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়ে আলাদাভাবে কাজ করেন চন্ডিকা হাথুরুসিংহে। তাদের ভুল ত্রুটি শুধরে দিতেই চলল অনুশীলন। এদিন নেটে ছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও। আইপিএল খেলতে মোস্তাফিজের অবস্থান ভারতে। নিজেদের শেষ ম্যাচে চেন্নাইকে জেতাতে পারেননি কাটার মাস্টার, বল হাতে ছিলেন ব্যয়বহুল। তাই ব্যাটিং উইকেটে ফিজকে ভালো করার পরামর্শ দিলেন খালেদ মাহমুদ সুজন।
যে উইকেট হয়তো মুস্তাফিজের কালকে শুট করেনি, হয়তো গ্রিপ করেনি বল, বাট হতেই পারে। বাট মুস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে, যেটা আমার কথা। যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে তো ওইখানেইটা ওয়েপেন যে ওইখানে তার স্টক বলটা কি হওয়া উচিত। কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মুস্তাফিজ ইজ ডেঞ্জারাস, মানে ওর মতো ডেঞ্জারাস বলার কেউ নাই। বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখন ওকেও সেটা এখন থেকেই মানে ডেফিনেটলি ও চিন্তা করে, ও নিশ্চয়ই ওর কিছু আছে তো, কারণ হি ক্যান বোল 140 অ্যাজ ওয়েল, তো ওগুলাতে ওর মনোযোগ হতে হবে। এদিকে ডিপিএল এর শাইনপুকুরের হেড কোচের দায়িত্ব সামলানো তালহা জুবায়ের ফ্রিজের আইপিএল যাত্রা নিয়েও কথা বলেন। মুস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড ইনাফ হবে। আন্তর্জাতিক অঙ্গনে কাটার মাস্টারকে ধারাবাহিক হতেও পরামর্শ দিলেন। আপনি সব ম্যাচ ভালো খেলবেন না, 2-1 ম্যাচে এদিক ওদিক হতে পারে, কিন্তু মুস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক, এই কারণে আমরা মুস্তাফিজ একটু খারাপ খেললে এটা আমাদের কাছে চোখে পড়ে। সো এটা বাড়তি প্রেশার একটা ওর উপরে, কিন্তু আমার মনে হয় না ওই প্রেশারটা নেয়, ও চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগামী 2 মে দেশে ফিরবেন এই পেসার। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।